নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সাহিত্যিক নিমাই ভট্টাচার্যর হাকিম। সবার মুখেই এক কথা, পথে ঘাটে হাটে বাজারে স্কুলে কলেজে অফিসে আদালতে সর্বত্র, এমনকি হরিসভা কালীবাড়িতেও ওই এক কথা। ছোট্ট মফস্বল শহর যে, এখানে সবাই সবার হাঁড়ির খবর রাখে, কিচ্ছু চাপা থাকে না। এই যে হরিপদ উকিলের বিধবা মেয়ের বাচ্চা হবে, তাও কি চাপা থাকলো? এ শহরের কে না জানে নিউ স্পোর্টিং ক্লাবের রাইট আউট পলাশদার সঙ্গে পারুলের ভালোবাসা ছিল। গভর্নমেন্ট লিডার সতীশ ঘোষাল কি চেপে রাখতে পারলেন ছেলের বিয়েতে নগদ নেবার খবর? এ শহরের সবাই জেনে গেছে সতীশবাবু ছেলের বিয়েতে অনেক দর কষাকষির পর 30,000 নগদ নিয়েছেন। তবে এ কথাও সবাই জানে যে নগদ নেবার বিষয়ে সুব্রত কিছুই জানত না, এবং এ নিয়ে ফুলশয্যার পরদিনই বাপের সঙ্গে ছেলের একচোট হয়ে গেছে। জীবন মিত্রের বউ বলছিলেন সুব্রত বউকে নিয়ে হয়তো আলাদা হয়ে যাবে। এই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরুবার 1 ঘন্টার মধ্যে ঘরে ঘরে পৌঁছে গেল। মধুমিতা 721 নম্বর পেয়ে 9ম স্থান দখল করেছে। সবাই এমনভাবে বলাবলি করছিল যে মধুমিতা যেন ওদের বাড়িরই মেয়ে। আবার হাইওয়ের ইঞ্জিনিয়ার অসিতবাবুর মেয়ে শিউলি যে এবারও ফেল করেছে, সে খবরও ছড়াতে সময় লাগলো না। দুটো খবরের জন্যই যেন শহরের লোক খুশি। কেউ বললেন অত ঘুষ খেলে আর ছেলেমেয়ের লেখাপড়া হয় না। অল্প বয়সী মেয়ে বউরা বলাবলি করলেন যে মেয়ের অত অহংকার আর রূপের বড়াই, তার আবার লেখাপড়া হবে, কচ্ছু হবে। সবার সব ব্যাপারেই শহরের মানুষের মাথা ব্যথা। এঁদো ডোবায় ছোট্ট ঢিল পড়লে যেমন হয় আর কি। তাই তো কোর্টে পিটিশন জমা পড়ার সঙ্গে সঙ্গেই সারা শহরে রটে গেল জয়ন্ত প্রফেসর সবিতাকে ডিভোর্স করছেন। পথে ঘাটে হাটে বাজারে মুখোমুখি যে কোনো দুজনের দেখা হলেই হলো। এই যে যতীনবাবু, আপনাদের কলেজের জয়ন্ত তাহলে সত্যি সত্যি স্ত্রীকে ডিভোর্স করছেন? যতীনবাবু কলেজের হেড ক্লার্ক। তিনি একটু হেসে বললেন, হ্যাঁ, শুধু ডিভোর্স কেন, আরো অনেক কিছু হবে। বলাই মাস্টার বকের মতো গলা বাড়িয়ে যতীনবাবুর মুখের কাছে মুখ নিয়ে ভুরু নাচিয়ে মৃদু হেসে একটু চাপা গলায় জিজ্ঞেস করলেন, আরো অনেক কিছু মানে? ঠিক জানি না, তবে শুনেছি আমাদেরই কলেজের একজন লেকচারারকে বিয়ে করবেন। কে বিয়ে করবেন? প্রফেসর নাকি তার স্ত্রী? কে আবার প্রফেসর? তাই নাকি? সেই রকমই তো শুনছি। মিস চক্রবর্তীর সঙ্গে তো জয়ন্তবাবুর খুব ভাব। তাই বলুন। হরপ্রসাদ মুখুজ্জের তাসের আড্ডায় উকিল ছটাই গাঙ্গুলি অ্যাক্টিভ নস্যি নিয়েই বললেন, ডিভোর্স স্যুট যে আজকালের মধ্যে ফাইল হবে তা কি আমরা জানতাম না? 2-3 জন একসঙ্গে বলে উঠলেন, জানতেন? জানবো না কেন? কি করে? শ্রীনাথ কম্পাউন্ডার প্রশ্ন করলেন। ছটাই গাঙ্গুলি ময়লা এক টুকরো ন্যাকড়া দিয়ে নাক পরিষ্কার করেই বললেন, এই হরপ্রসাদকে আমি আগেই বলেছিলাম জয়ন্ত প্রফেসর বউকে 2 বছর দূরে কোথায় সরিয়ে রাখার পরই ডিভোর্স স্যুট ফাইল করবে। কোঅপারেটিভ ব্যাংকের হেড ক্যাশিয়ার মদন দত্ত চারমিনারে একটা টান দিয়ে জিজ্ঞেস করলেন, বউকে 2 বছর সরিয়ে রাখার দরকার কি ছিল? ওর আগেও তো ডিভোর্স স্যুট ফাইল করা যেত। ছটাই গাঙ্গুলি ওকালতিতে পসার জমাতে না পারলেও আইনের প্যাঁচ বোঝেন। উনি একটু ব্যঙ্গ হাসি হেসে বললেন, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অফ 1954-এর ক্লজ 27-এর এইসব ক্লজেই ডিভোর্স পাওয়ার ঝামেলা সবচাইতে কম। মদন দত্ত আর কোনো প্রশ্ন করলেন না। উনি বললেন, যদি স্বামী স্ত্রী দুজনে একমত হয়ে ডিভোর্স চায় তো আলাদা ব্যাপার। তাছাড়া এককভাবে যে পক্ষই ডিভোর্স চাক, কম বেশি ঝামেলা আছেই। হেমন্তদার বুদ্ধিতেই জয়ন্ত প্রফেসর বউকে 2 বছর বাপের বাড়িতে ফেলে রেখেছে। এতক্ষণ চুপচাপ সব কিছু শোনার পর হরপ্রসাদ বললেন,
জয়ন্ত যখন হেমন্তদার মতো উকিল ধরেছে তখন ডিভোর্স তো পাবেই, তাই না ছটাই? ছটাই গাঙ্গুলি গম্ভীর হয়ে বললেন, হেমন্তদা নিশ্চয়ই ভালো উকিল, কিন্তু প্রফেসর ডিভোর্স পাবেই এ কথা বলা মুশকিল। কেন? প্রফেসরের স্ত্রী যদি প্রমাণ করে যে আর একটি মেয়ের সঙ্গে প্রেম করার জন্যই তাকে সরিয়ে রাখা হয়েছিল, তাহলে কোর্ট কিছুতেই ডিভোর্স গ্রান্ট করবে না। হরপ্রসাদ মুখুজ্জে মাথা নেড়ে বললেন, তা ঠিক। ছটাই গাঙ্গুলি একটু হেসে বললেন, তাছাড়া আমাদের শ্রীমতী হাকিম বড় কড়া মেয়ে। উনি ঠোঁট উল্টে বললেন, বিশেষ করে মেয়েদের ব্যাপারে এ হাকিমকে সহজে বোঝানো মুশকিল। মদন দত্ত সঙ্গে সঙ্গে বললেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মনোরমা পিসির মামলায় এমন রায় দিলেন যে থানার দারোগা থেকে বাজারের অতগুলো দোকানদার ঠান্ডা হয়ে গেল। শ্রীমতী শীলা চৌধুরী এ শহরের হাকিম হয়ে এসেছেন মাত্র মাস 6 আগে, কিন্তু এরই মধ্যে সবাই টের পেয়েছেন একটু এদিক ওদিক হলে আর নিস্তার নেই। আগে উকিলবাবুরা সামান্য একটা ছুতো পেলেই বলতেন, ইওর অনার, এই কদিনের মধ্যে অতগুলো ডকুমেন্ট পরীক্ষা করা সম্ভব হয়নি, সুতরাং আমাকে আরও 2 সপ্তাহ সময় দেওয়া হোক। আগে এক কথায় সেদিনের শুনানি মুলতুবি রেখে পরের মাসে তারিখে দিন পড়ত, আর এখন? শ্রীমতী চৌধুরী গম্ভীর হয়ে বলেন, লার্নেড অ্যাডভোকেট মামলার গত শুনানির দিনই জানতেন কতদিনের মধ্যে কতগুলি ডকুমেন্ট পরীক্ষা করতে হবে। তখন অসুবিধার কথা জানালে অনায়াসে লার্নেড অ্যাডভোকেটকে আরও বেশি সময় দেওয়া যেত। কিন্তু আজ যখন উভয় পক্ষের এতগুলি লোক অন্য সব কাজ ফেলে কোর্টে এসেছেন, তখন আজ শুনানি স্থগিত রাখার কোনো কারণ নেই। উকিলবাবু চুপ। শ্রীমতী চৌধুরী সবশেষে বললেন, এইভাবে মামলার শুনানি হরদম স্থগিত রাখলে উভয় পক্ষেরই অর্থ ও কোর্টের সময় নষ্ট হয়। এক কথায় শীলা চৌধুরী এখানে হাকিম হয়ে আসায় সব উকিলবাবুই বুঝেছেন শুধু শুধু মামলার শুনানি স্থগিত রেখে মক্কেলদের কাছ থেকে ফি আদায়ের দিন শেষ। শুধু উকিলবাবুরা কেন, থানার দারোগাদেরও অবস্থা সঙ্গীন। গভর্নমেন্ট প্লিডার সতীশ ঘোষাল যেই বললেন, তদন্তকারী অফিসার এই 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে পারেনি বলে ইওর অনার যদি অনুগ্রহ করে আরও 2 মাস। সঙ্গে সঙ্গে শীলা চৌধুরীর মুখের চেহারা বদলে গেল। বললেন, আমি আশা করিনি থানার ইন্সপেক্টরের মতো উচ্চপদস্থ পুলিশ অফিসার এই মামলার ব্যাপারে এমন দায়িত্বজ্ঞানহীন ও অকর্মণ্যতার পরিচয় দেবেন। মানুষ ন্যায় বিচারের জন্য আদালতে আসে, কিন্তু এই ধরনের অপদার্থ পুলিশ অফিসারদের গাফিলতির জন্য বহু মানুষকেই অযথা দুর্ভোগ সহ্য করতে হয়। যাই হোক, আগামী সোমবার আদালতে তদন্ত রিপোর্ট জমা দিতেই হবে, অন্যথায় কোর্ট অন্য ব্যবস্থা অবলম্বন করতে বাধ্য হবে। এই হাকিম শীলা চৌধুরীর কোর্টেই জয়ন্ত প্রফেসরের ভাগ্য নির্ণয় হবে। এই শহরে একটাই কলেজ, তাও বেশি দিনের নয়, মাত্র বছর 10 আগে চালু হয়। প্রথম শুধু আর্টস, পরে কমার্স, এখনও এখানে বিজ্ঞান পড়াবার ব্যবস্থা নেই। এই শহরে এই একটা কলেজ বলে ছেলে মেয়ে 2 পড়ে একসঙ্গে। 150-200 ছাত্রী আছে বলে বেশ কয়েকজন অধ্যাপিকাও আছেন। মিস তপতী চক্রবর্তী তাঁদেরই একজন। তপতী ইতিহাসের লেকচারার, এমএতে ফার্স্ট ক্লাস পাননি কয়েক নম্বরের জন্য, তাই অধ্যাপনা শুরু করেন ডায়মন্ড হারবারের কাছাকাছি একটা ছোট্ট কলেজে। সেখানে 1.5 বছর অধ্যাপনা করেই এখানে এসেছেন। তপতীর বয়স বছর 30 হবে। দীর্ঘাঙ্গী, শ্যামবর্ণা, চোখ দুটি খুব বড় না হলেও বেশ উজ্জ্বল। ওই দুটি উজ্জ্বল প্রাণবন্ত চোখের জন্যই সব সময় মনে হয় হাসছেন। কথাবার্তা মেলামেশায় কোনো জড়তা নেই, কিন্তু কখনোই কারোর সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ হতে চান না। খুব ভালো অধ্যাপিকা বলে নয়, শুধু ওর ব্যবহারের জন্যই উনি ছাত্রছাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়। শুধু ছাত্রছাত্রীদের মধ্যেই নয়,
কলেজের ম্যানেজিং কমিটি ও শহরের বহুজনের মধ্যেই উনি জনপ্রিয়। নিউ স্পোর্টিং ক্লাবের প্রাক্তন গোলকিপার লাট্টুদা বিড়ি টানতে টানতে বলেন, অমন কাঁচা মিটে যুবতীকে কে না ভালোবাসবে। লাট্টুদা এখন হতাশায় ভুগছেন বলে যার তার সম্পর্কে যা তা বলেন, তবুও কথাটার মধ্যে খানিকটা সত্যতা আছে। তপতি এখানে আসার পর কলেজের ম্যানেজিং কমিটির 2-3 জন সদস্য ওর ব্যাপারে এমন উৎসাহী হয়ে উঠলেন যে সারা শহরের মানুষ হাসাহাসি করত। এক কথায় এ শহরের অনেকেই তপতিকে নিয়ে দিবাস্বপ্ন দেখেন এবং কলেজের ম্যানেজিং কমিটির 2-3 জন সদস্য, লেকচারার ও সদর হাসপাতালের একজন ডাক্তার ওর দিকে হাত বাড়িয়েছিলেন। সব সুন্দরী যুবতীদের মতো তপতিও তার সব অনুরাগীদের অগ্রাহ্য করে মন দিলেন অধ্যাপক জয়ন্ত রায়কে। তপতি আসার পরের বছর জয়ন্তবাবু এই কলেজে যোগ দেন ইংরেজির লেকচারার হয়ে। এই কলেজে যোগ দেবার আগে উনি আরও 2টি কলেজে কাজ করেছেন। পড়ান ভালো, কিন্তু ওর এমন একটা অহমিকা ভাব আছে যে কেউই ওকে বিশেষ পছন্দ করেন না। অহমিকা হবার অবশ্য একটা কারণ আছে। একে কলকাতার ধনী পরিবারের ছেলে, তারপর পড়াশোনা করেছেন প্রেসিডেন্সিতে। তাছাড়া 2-1 মাস পরপরই স্টেটসম্যানে ওর লেখা বেরোয় ও কলকাতায় রেডিও থেকে ইংরেজিতে টক দেন। এই শহরে এমন কেউ নেই যিনি এই 2টি কৃতিত্ব অর্জন করেছেন, এবং সেই জন্যেই বোধহয় আভিজাত্যের বেড়াজালে উনি নিজেকে বন্দি রাখেন। জয়ন্তবাবুর স্ত্রী সবিতা শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের ছাত্রী ছিলেন, তবে গানে নয়, নাচে। শোনা যায় চিত্রাঙ্গদায় ওর নাচ দেখেই জয়ন্তবাবু নিজের ভাগ্য ওর হাতে সঁপে দেন। বিয়ের বছরখানেক পরে উনি একবার নিউ এম্পায়ারে চিত্রাঙ্গদার ভূমিকায় অবতীর্ণা হয়েছিলেন। তারপর ছোটোখাটো অনুষ্ঠানে নাচলেও এখন আর নাচেন না। আলাপ, ব্যবহার ও রুচিতে সবিতার কোনো তুলনা হয় না, কিন্তু পড়াশোনার ব্যাপারে ওর আগ্রহ কম। শুধু নাচ গান ছাড়া আর কোনো বিষয়ে উনি কথাবার্তা বলতে উৎসাহী হন না। তা হোক, সব মিলিয়ে সবিতাকে নিয়ে জয়ন্তবাবু বেশ সুখী ছিলেন। সেবার শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যাবার সময় সবিতা প্রায় জোর করেই তপতিকে নিয়ে গেলেন। জয়ন্ত সঙ্গে ছিলেন। বসন্ত উৎসবে যাবার সময় সবিতা শান্তিনিকেতনে থেকে গেলেন 2-1 সপ্তাহের জন্য। কলেজ খোলা ছিল বলে জয়ন্ত আর তপতি ফিরে এলেন এখানে। শান্তিনিকেতন থেকে ফেরার পথে কি যেন ঘটে গেল ওদের জীবনে। এখানে ফিরে আসার পরদিনই ঘনিষ্ঠতা বাড়তে শুরু করল। সবিতা ফিরে আসার পরও ঘনিষ্ঠতা কমল না, বরং আরও বাড়ল। শনি রবিবার তপতি এদের এখানেই থাকেন, কেউই কিছু সন্দেহ করেনি। তারপর হঠাৎ একদিন সবিতা এখান থেকে চলে গেলেন কলকাতায়, কিন্তু তখনও কেউ কিছু রহস্য আন্দাজ করতে পারেনি। মাসের পর মাস কেটে যায়, কিন্তু সবিতা ফিরে আসেন না। কেউ কিছু জিজ্ঞেস করলেই জয়ন্তবাবু বলেন, ও এখনও ছাত্রীদের নাচ শেখাতে এমনই মেতে গেছে যে তাদের ছেড়ে আসতে চায় না। তাছাড়া আমি তো মাঝে মাঝেই কলকাতায় যাচ্ছি। সেই সবিতার সঙ্গে ডিভোর্স। ছোট্ট শহরের একমাত্র কলেজের একজন অধ্যাপকের ডিভোর্সের মামলা যেদিন কোর্টে উঠল, সেদিন সারা শহরের লোক ভেঙে পড়ল। অনেকেই ভেবেছিলেন একদিনেই মামলা শেষ হবে, কিন্তু ঘটনাচক্রে দ্বিতীয় দিন মামলা হঠাৎ নাটকীয় মোড় নিল। 3 দিনের দিন সবিতার পক্ষে অধ্যাপক জয়ন্ত রায়কে জেরা করার জন্য কলকাতা হাইকোর্টের বিখ্যাত ব্যারিস্টার শঙ্কর দাস মুখার্জি কোর্টে হাজির হতেই হেমন্ত উকিলের পিলে চমকে উঠল। ব্যারিস্টার শঙ্কর দাস মুখার্জি জয়ন্তবাবুকে জেরা করতে উঠেই প্রথম প্রশ্ন করলেন, আপনার নাম? শ্রী জয়ন্ত রায়। ঠিক বলছেন। উনি একটু রেগেই জবাব দিলেন, সারা পৃথিবী জানে আমার নাম জয়ন্ত রায়। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জে উঠে শঙ্কর দাস বলেন, আপনি আইনস্টাইন না রবীন্দ্রনাথ যে সারা পৃথিবী আপনার নাম জানবে? আমি আবার প্রশ্ন করছি, আপনার নাম কি? শ্রী জয়ন্ত রায়।
ব্যারিস্টার সাহেব একটু হেসে অত্যন্ত মিহিসুরে বললেন, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি সত্য কথা বলতে অঙ্গীকারবদ্ধ, তা জানেন? জানি। মিথ্যা সাক্ষ্য দেবার জন্য শাস্তি আছে, তা জানেন? শুনেছি। তাহলে আমি ও মাননীয় এই কোর্ট বিশ্বাস করতে পারি আপনার নাম শ্রী জয়ন্ত রায়, এই তো? হ্যাঁ। এবার ব্যারিস্টার সাহেব হাকিম শিলা চৌধুরীর হাতে দুটি কাগজ দিয়ে বললেন, ইয়োর অনার, ওই কাগজ দুটি হচ্ছে জয়ন্তবাবুর ঠিকুজ্জি কুষ্টি ও বিএ সার্টিফিকেটের ফটোকপি, এবং ওই দুটো থেকেই জানা যায় সাক্ষীর নাম শ্রী জয়ন্তভূষণ রায়, শুধু জয়ন্ত রায় নয়। এবার উনি চোখের নিমেষে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে সাক্ষীকে বললেন, আপনি কোর্টে হলফ নিয়েও নিজের নামটি পর্যন্ত ঠিক বলেননি, অর্থাৎ ইয়োর অনার, উইটনেস ইজ এ লায়ার, মিথ্যাবাদী। হেমন্তবাবু একটু ক্ষীণ প্রতিবাদ করলেই শঙ্কর দাস মুখার্জি ব্যঙ্গের হাসি হেসে বললেন, আমার শ্রদ্ধেয় বন্ধুর এটুকু আইনজ্ঞান নিশ্চয়ই আছে যে নামের সামান্য পরিবর্তন করতে হলেও কোর্টে আসতে হয় ও কোর্টের অনুমতি পাওয়ার পর বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণকে জানাতে হয়। ওই এক প্রশ্নেই কোর্টের আবহাওয়া ঘুরে গেল, জেরা এগিয়ে চলে। আচ্ছা জয়ন্তভূষণ, ব্যারিস্টার সাহেব জয়ন্তভূষণ বলতেই কোর্টের সবাই হো হো করে হেসে উঠলেন। সঙ্গে সঙ্গে হাকিম শিলা চৌধুরী বললেন, অর্ডার অর্ডার, কোর্টের মধ্যে কেউ গন্ডগোল করবেন না। কোর্টরুম শান্ত হতেই ব্যারিস্টার সাহেব কয়েকটি মামুলি প্রশ্ন করার পরই জিজ্ঞেস করলেন, আচ্ছা জয়ন্তভূষণ, আপনি কি কোনোদিন কবিতা লিখেছেন? ছাত্রজীবনে কয়েকটা কবিতা লিখেছি। কি নিয়ে লিখেছিলেন তা কি মনে আছে? না। কোনো একটি কবিতার বিষয়বস্তুও মনে নেই? না। কোনো কবিতা কি কখনো কোথাও ছাপা হয়েছিল? প্রেসিডেন্সি কলেজের ম্যাগাজিনে ও লিটল ম্যাগাজিনে কয়েকটা কবিতা ছাপা হয়েছিল। সেসব কবিতার বিষয়ে কিছু মনে পড়ে কি? না। সেসব কবিতার দু চারটে লাইন কি মনে আছে? না। এবার ব্যারিস্টার সাহেব হাকিমের দিকে তাকিয়ে বললেন, ইয়োর অনার, জয়ন্তভূষণের মতো আমিও প্রেসিডেন্সি কলেজে পড়েছি এবং নিয়মিত কবিতা পড়ি, তাই জয়ন্তভূষণের কবিতাও আমি পড়েছি। আপনার অনুমতি নিয়ে আমি একটি কবিতার কয়েকটি লাইন পড়ছি। ঠিক এই সময় হেমন্ত উকিল উঠে দাঁড়িয়ে বললেন, ইয়োর অনার, কবিতা পড়ে কোর্টের সময় নষ্ট করার কোনো অধিকার মাননীয় বন্ধুর আছে কি? ইয়োর অনার, আমি প্রতিশ্রুতি দিচ্ছি বিনা কারণে আমি কোর্টের 1 মিনিট সময়ও নষ্ট করব না। হাকিম শিলা চৌধুরী বললেন, হ্যাঁ, আমার সে বিশ্বাস আছে। ইয়োর অনার, নতুন প্রভাত লিটল ম্যাগাজিনে জয়ন্তভূষণের যে কবিতাটি বেরিয়েছিল তার নাম চন্দনা। আমি সেই চন্দনা কবিতার কয়েকটি লাইন পড়ছি। চন্দনা, তুমি আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। চন্দনা, তুমি আমার জীবন, যৌবন, আদর্শ। তুমি আমার রূপকার, শুধু আমার সুরকার। ইয়োর অনার, এবারের লাইন কটি একটু মন দিয়ে শুনবেন। চন্দনা, তোমার কালো হরিণ চোখ আমার সূর্য, জীবন সূর্য তোমার রক্তিম ওষ্ঠে আমার নিত্য বসন্তের ইঙ্গিত, তোমার বক্ষের হিমালয় শৃঙ্গে আমার নিত্য দাহর চির শান্তি। কোর্টরুমে মৃদু হাসির গুঞ্জন হতেই হাকিম বললেন, অর্ডার অর্ডার। ব্যারিস্টার সাহেব সাক্ষীর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, ইয়েস জয়ন্তভূষণ, এই চন্দনা কি কল্পনার নাকি বাস্তবের? কল্পনার। নো! বাঘের মতো গর্জে উঠলেন শঙ্কর দাস। বললেন, চন্দনা সেনগুপ্তা আপনার বান্ধবী এবং তার সঙ্গে আপনার রহস্যজনক সম্পর্ক এখনো আছে। কখনোই না। চন্দনা সেনগুপ্তা আপনার বান্ধবী না? না। তবে তিনি কে? শুধু পরিচয় আছে। প্রফেসরের উত্তর শুনে কোর্টরুমের সবাই হো হো করে হেসে উঠলেন।
চন্দনার সঙ্গে আপনার কোনো রহস্যজনক সম্পর্ক আছে কি? না, কোনো রহস্যজনক সম্পর্ক নেই। তবে কি ধরনের সম্পর্ক আছে? দুটি ছেলেমেয়ের মধ্যে দীর্ঘদিনের পরিচয় থাকলে যে ধরনের সম্পর্ক থাকে তাই আছে। সে ধরন কি মা ও ছেলের মতো? আবার কোর্টরুমে হাসি। জয়ন্তবাবু গম্ভীর হয়ে বললেন, সমবয়সীদের মধ্যে মা ও ছেলের সম্পর্ক হয় না। তবে কি ভাই বোনের মতো? না, ঠিক তাও নয়। তবে কি প্রেমিক প্রেমিকার মতো? না। তবে কি ধরনের? বন্ধুর সম্পর্ক বলতে পারেন। ব্যারিস্টার শঙ্কর দাস মুখার্জি হাকিমের দিকে তাকিয়ে বললেন, ইওর অনার, আপনার অনুমতি নিয়ে মাত্র 2.5 বছর আগে লেখা চন্দনার ছোট্ট একটা চিঠি পড়ছি। হাকিম বললেন, হ্যাঁ পড়ুন। চন্দনা লিখছে, জয়, বাড়িতে অনেক লোক, বড় চিঠি লেখার সময় বা সুযোগ নেই। শুধু জানাই, শেখর অফিসের একটা সেমিনার ও ট্রেনিং কোর্সে যোগ দেওয়ার জন্য সামনের রবিবার 3 সপ্তাহের জন্য বম্বে যাচ্ছে। সে সময় বুড়ো শ্বশুর ছাড়া এখানে আর কেউ থাকবে না। সুতরাং তুমি অবশ্যই সে সময় কলকাতায় আসবে। তোমাকে মাঝে মাঝে না পেলে যে আমি পাগল হয়ে যাই তা কি জানো না? আমার 1,00,000 কোটি চুমু নাও। তোমারই চন্দনা। হাকিম সাক্ষীকে প্রশ্ন করলেন, এই চিঠি কি চন্দনা আপনাকে লিখেছিলেন? হ্যাঁ। কোর্টরুম স্তব্ধ। আরও কত প্রশ্ন করলেন ব্যারিস্টার সাহেব, কিন্তু একটিবারের জন্যেও মিস তপতী চক্রবর্তীর সম্পর্কে কোনো প্রশ্ন করলেন না। হঠাৎ দিনের শেষে উনি হাকিমকে আবেদন করলেন, ইওর অনার, আগামীকাল মিস তপতী চক্রবর্তীকে কোর্টে হাজির হওয়ার আদেশ জারি হয়েছে জেনে আমি অত্যন্ত খুশি হলাম। সারা কোর্টরুমে যেন ভূমিকম্প হয়ে গেল। পরের দিন কোর্টে ভিড় সামলাবার জন্য হাকিম পুলিশ তলব করলেন। হেমন্ত উকিল মিস চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করার পর বললেন, এবার বিরোধী পক্ষের মাননীয় বন্ধুকে জেরা করতে পারেন। ইওর অনার, আমি মিস চক্রবর্তীকে যখন জেরা করব তখন কোর্টের মধ্যে বাইরের লোকজন না থাকাই বাঞ্ছনীয়। কোথাকার জল কোথায় গড়ায় তার ঠিক নেই ভেবেই হেমন্ত উকিল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে হাকিমকে বললেন, ইওর অনার, মিস চক্রবর্তীকে ইন ক্যামেরা জেরা করাতে আমার কোনো আপত্তি নেই। হাকিমের আদেশ মতো কোর্টরুম থেকে বাইরের লোকজনকে পুলিশ বের করে দিল। এই মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কয়েকজন ছাড়া আর কেউ ভেতরে থাকলেন না। ব্যারিস্টার উঠে দাঁড়িয়ে সাক্ষী মিস তপতী চক্রবর্তীকে বললেন, মহামান্য হাকিমের আদালতে সবিতার ভাগ্য নির্ধারিত হতে চলেছে এবং মাননীয় হাকিম যাতে ঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন সেজন্য আমি আপনার সাহায্য ভিক্ষা করছি। মিস তপতী চক্রবর্তী গম্ভীর হয়ে বললেন, আমার যথাসাধ্য নিশ্চয়ই করব। অশেষ ধন্যবাদ। ব্যারিস্টার সাহেব অত্যন্ত বিনয়ের সঙ্গে সাক্ষীকে বললেন, আমি আপনাকে মাত্র 2-3টি প্রশ্ন করতে চাই। আশা করি আপনি সঠিক উত্তর দেবেন। হ্যাঁ, দেব। অনুগ্রহ করে মনে রাখবেন, সঠিক উত্তর না পেলে আমাকে অযথা অনেকক্ষণ ধরে আপনাকে জেরা করতে হবে। আপনি সঠিক উত্তরই পাবেন। সাক্ষীর কাঠগড়ার রেলিংয়ের ওপর হাত রেখে ব্যারিস্টার সাহেব অত্যন্ত ধীরস্থিরভাবে প্রশ্ন করলেন, আপনি জয়ন্তভূষণ রায়কে ভালোবাসেন? হ্যাঁ, খুব ভালো। এবার বলুন, জয়ন্তভূষণ রায় কি আপনাকে ভালোবাসেন? হ্যাঁ, ভেরি গুড। এবার বলুন, শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখে ফেরার পথে আপনারা দুজনে কি একসঙ্গে কোথাও রাত কাটিয়েছিলেন? হ্যাঁ। একই ঘরে, একই বিছানায়? না। এবার সোজাসুজি প্রশ্ন করি, আপনাদের দুজনের মধ্যে কি দৈহিক সম্পর্ক গড়ে উঠেছে? এবার মিস চক্রবর্তী হাকিমের দিকে তাকিয়ে বললেন, ইওর অনার, এই প্রশ্নের জবাব দেওয়া কি জরুরি? হাকিম ব্যারিস্টার সাহেবকে জিজ্ঞেস করলেন, সাক্ষী আপনার এই প্রশ্নের জবাব না দিলে আপনার কি খুব বেশি আপত্তি আছে? ব্যারিস্টার সাহেব সঙ্গে সঙ্গে বললেন,
আমার শেষ প্রশ্নের উত্তর দিতে সাক্ষীর যখন দ্বিধা হচ্ছে, তখন আমি আর জোর করব না। হাকিম, হেমন্ত উকিল ও সাক্ষী তিনজনেই ওকে ধন্যবাদ জানালেন। মিস চক্রবর্তী, এবার আমি শেষ প্রশ্ন করব। করুন। জয়ন্তবাবু কোনো উকিলের সঙ্গে পরামর্শ করে আপনাকে বিয়ে করার জন্যই কি মিসেস রায়কে 2 বছরের জন্য এখান থেকে কলকাতায় সরিয়ে দেন? হ্যাঁ। ব্যারিস্টার সাহেব সঙ্গে সঙ্গে হাকিমের দিকে মাথা নত করে নিবেদন করলেন, ইয়োর অনার, আমার কাজ শেষ। আমার কাজে সহায়তা করার জন্য আপনাকে এবং এই মামলার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ব্যারিস্টার শঙ্কর দাস মুখার্জি কোর্ট থেকে বেরিয়েই মোটরে চড়ে কলকাতা রওনা হলেন। 1 সপ্তাহ পরে হাকিম শিলা চৌধুরী রায় দিলেন, সভ্য মানব সমাজের মূল ভিত্তি হচ্ছে বিবাহ ব্যবস্থা। বিবাহ থেকেই সন্তান ও সংসার, তারপর সমাজ ও দেশ। বিবাহ ব্যবস্থা না থাকলে সভ্য সমাজ গড়ে উঠত না। তাই শুধু দুটি নারী পুরুষের কামনা, বাসনা, লালসা চরিতার্থ করার জন্য বিবাহ চালু হয়নি। এবং তাই তো বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিয়ে বহু চিন্তা ভাবনার পর নানা দেশে আইন তৈরি করা হয়েছে। দীর্ঘ আলোচনার পর আমাদের দেশেও বিবাহ বিচ্ছেদের আইন হয়েছে। স্তব্ধ কোর্টরুম, এত ভিড়, তবু কারুর মুখে একটি শব্দও নেই। হাকিম বলে যান, সাংসারিক জীবন যাতে দুর্বিষহ না হয়ে ওঠে, সেজন্য স্বামী স্ত্রী দুজনেই মিলিতভাবে বা এককভাবে বিবাহ বিচ্ছেদের প্রার্থনা করতে পারেন। আরও অনেক কিছু বলার পর হাকিম শিলা চৌধুরী বললেন, আলোচ্য মামলায় সন্দেহতীতভাবে প্রমাণিত হয়েছে আবেদনকারীর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক কখনোই তিক্ত হয়নি, বরং সাক্ষ্য প্রমাণাদির দ্বারা এই কথাই স্পষ্টভাবে বোঝা গেছে তারা যতদিন একত্রে বাস করেছেন তাঁদের সম্পর্ক মধুর ছিল। এই মামলায় একথাও প্রমাণ হয়েছে যে সবিতার সরলতা ও ভালোবাসার সুযোগ নিয়ে আবেদনকারী গোপনে কুমারী তপতী চক্রবর্তীর সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলেন। শুধু তাই নয়, আবেদনকারী বিবাহিত জীবনে স্ত্রীকে লুকিয়ে চন্দনা সেনগুপ্তার সঙ্গেও দৈহিক সম্পর্ক বজায় রাখেন। সবচাইতে বড় কথা, 2 বছর স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকমের সম্পর্ক না থাকলে অবশ্যই বিবাহ বিচ্ছেদ হতে পারে এবং আলোচ্য ক্ষেত্রে আবেদনকারী ও স্ত্রীর মধ্যে সত্যি সত্যি কোনো রকম সম্পর্ক ছিল না। হাকিমের কথা শুনে হেমন্ত উকিলের মনে আশা জাগে। অর্থাৎ আপাত দৃষ্টিতে এই বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করা উচিত। কিন্তু এ কথাও সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে একটি দুর্ভাগ্যজনক চক্রান্তের জন্যই এই 2 বছর জয়ন্তবাবু সবিতার সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ রাখেন না। একজন নির্দোষ নারীকে এইভাবে বঞ্চিতা করার জন্য উচ্চশিক্ষিত অধ্যাপকের চক্রান্ত সত্যিই অত্যন্ত দুঃখজনক। হেমন্ত উকিল ও জয়ন্তবাবুর মুখ শুকিয়ে যায় হাকিমের কথা শুনে। সবশেষে হাকিম শিলা চৌধুরী বললেন, সব কিছু অত্যন্ত গভীরভাবে বিবেচনা করে আমি এই স্থির সিদ্ধান্তে পৌঁছেছি যে আবেদনকারীর বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করা উচিত নয়। হাকিম উঠে দাঁড়াতেই লোকজন বিচ্ছিরি উত্তেজনায় চিৎকার করতেই সবিতা পাগলের মতো হুঙ্কার দিয়ে উঠলেন, চুপ করুন। আশ্চর্য, মুহূর্তের জন্য সবাই যেন বোবা হয়ে গেলেন। তারপর সবিতা কোর্টরুমের এদিক থেকে ওদিকে গিয়ে জয়ন্তবাবুর 2টি হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, চলো বাড়ি যাই। জয়ন্তবাবু নিঃশব্দে উঠে দাঁড়াতেই সবিতা ওর হাত ধরে কোর্টরুমের বাইরে বেরিয়ে এসে রিকশায় উঠলেন। উপস্থিত জনতা মন্ত্রমুগ্ধের মতো নীরবে সে দৃশ্য দেখে যে যার বাড়ির দিকে পা বাড়ালেন। সারা শহরের মানুষ হাকিম শ্রীমতী শিলা চৌধুরীর প্রশংসায় মেতে উঠল। সারা শহরের মানুষ সেদিন স্বস্তির নিঃশ্বাস ফেললেও কোর্ট থেকে বাংলোয় ফিরেই শিলা চৌধুরী কেমন যেন চঞ্চল হয়ে উঠলেন। এক বিচিত্র অস্বস্তি নিয়ে কাটালেন সন্ধে রাত্রি। বিছানায় শুয়েও 2টি চোখের পাতা এক করতে পারলেন না। এক অব্যক্ত যন্ত্রণায় মন ছটফট করে উঠল। তারপর শিলা চৌধুরীর মনে পড়ল কত কথা, কত কাহিনী।
ঢাকা ইউনিভার্সিটিতে তখন কত বিখ্যাত অধ্যাপক, কিন্তু ছাত্রছাত্রীদের কাছে সবার চাইতে প্রিয় ছিলেন অধ্যাপক শিবনাথ মারুজ্জে। যেমন ছিল পাণ্ডিত্য, তেমনি ছিল মনের ঔদার্য। এমন অসাধারণ আদর্শবান অধ্যাপক যেন ছাত্রছাত্রীরা কখনো দেখেনি। শাঁখারীপাড়ার মুখেই একটা দোতলা বাড়িতে শিবনাথবাবু থাকেন, স্ত্রী আর 4 ছেলে মেয়ে নিয়ে। সকাল থেকে রাত্রির পর্যন্ত সে বাড়িতে ছাত্রছাত্রীদের আসা যাওয়ার শেষ ছিল না। বাইরের লোকজন বুঝতেই পারতেন না কারা ছাত্রছাত্রী আর কারাও ছেলে মেয়ে। সত্যি কথা বলতে কি, শিবনাথ বারুজ্জে সব ছাত্রছাত্রীকেই নিজের সন্তান মনে করতেন। শিবনাথবাবুর 2 ছেলে 2 মেয়ে, 4 জনেই লেখাপড়ায় ভালো, বাপের মতো আদর্শবান। দেখতে দেখতে দিন এগিয়ে চলে। অজয় এমএসসি পাশ করে বেঙ্গল কেমিক্যালে ঢোকে। ছোট ছেলে সুজয় বিই কলেজে ভর্তি হয়। বিএ পাশ করার পরপরই বড় মেয়ে লীনা হঠাৎ বিয়ে হয়ে চলে যায় পাটনায়। শিলা তখন ক্লাস 7-এ পড়ে। পুজোর ছুটিতে সদরঘাটে স্টিমার চড়ে শিবনাথবাবু স্ত্রী আর শিলাকে নিয়ে দেশের বাড়ি গেলেন, কিন্তু ঢাকায় ফিরে এলেন শুধু মেয়েকে নিয়ে। 3 ছেলে মেয়ে কাছে থাকে না। বিপত্নিক শিবনাথবাবু ছোট মেয়েকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লেন। না, শেষ পর্যন্ত কোনো অসুবিধে হলো না। বিবাহিত ছাত্রছাত্রীরা এগিয়ে এলো তাদের প্রিয় অধ্যাপকের সংসার সামলাতে। ঠিক এমনি সময় দেশটা 2 টুকরো হলো। চোখের জল মুছতে মুছতে শিবনাথবাবু একদিন সন্ধেবেলায় ছোট মেয়ের হাত ধরে এসে পৌঁছলেন শিয়ালদহ স্টেশনে। 2-4 দিন কষ্ট হলো ঠিকই, কিন্তু কলকাতাতে তো শিবনাথবাবুর কম ছাত্রছাত্রী ছিল না। তারা খবর পেতেই ছুটে এলো বেলেঘাটা রাস্তানায়। ওদের কাছে পেয়েই শিবনাথবাবুর মুখে আবার হাসি ফুটল। বললেন, তোমাদের মতো ছেলে মেয়ে যখন এসে গেছে তখন আর চিন্তা কি? সত্যি চিন্তার কিছু রইল না। একজন ছাত্রী তাদের একতলা ছেড়ে দিল ওদের। অজয় মেস ছেড়ে চলে এলো পদ্মপুকুরের এই বাড়িতে। কয়েকজন ছাত্রছাত্রী দৌড়ঝাঁপ করে শিবনাথবাবুর অধ্যাপনার কাজও জোগাড় করল। শুরু হলো নতুন জীবন। আস্তে আস্তে নতুন জীবনও পুরনো হয়। অজয়ের বিয়ে হয় শিবনাথবাবুরই এক ছাত্রীর সঙ্গে। সুজয় ইঞ্জিনিয়ার হয়ে মার্টিন বার্নে চাকরি পায়। শিলাও এমএ পাশ করে। তারপর শিবনাথবাবু অবসর জীবনেও চুপ করে বসে থাকে না। বই লেখেন, খাতা দেখেন, কখনো কখনো ছাত্রছাত্রীরা টেনে নিয়ে যায় তাদের কাছে। শিলা বাপের পদাঙ্ক অনুসরণ করে লেকচারার হয়। শরতের মেঘের মতো মানুষের জীবন কখন কোন দিকে ভেসে যাবে তা কি কেউ বলতে পারে? শিলা হঠাৎ ল পাস করার খবর জানাতেই উনি বললেন, অন্যায় তো কিছু করনি মা, এ চাকরিতে তুমি তো মানুষের অনেক উপকার করতে পারবে। 2 বছর কেটে গেল। হঠাৎ একদিন বৃদ্ধ অধ্যাপক শিবনাথ বারুজ্জে একটা চিঠি পেলেন। বাবা, আমিও আপনার একটি মেয়ে। বছর 3 আগে আমার বিয়ে হয়েছে উচ্চপদস্থ সরকারি কর্মচারী সতীনাথ চৌধুরীর সঙ্গে। বেশ সুখেই ছিলাম, কিন্তু গত মাস 6 ধরে আপনার মেয়ে শিলা আমার স্বামীর এমন ঘনিষ্ঠ হয়ে উঠেছেন যে আমাদের সুখের সংসার এখন অতীত স্মৃতিমাত্র। মেয়ে হয়ে বাবাকে সব কথা লেখা যায় না, সম্ভব নয়, তাই সব কথা লিখছি না। শুধু একটি প্রশ্ন, আপনার মতো আদর্শবান অধ্যাপক ও মানুষের মেয়ে হয়ে কি আমাকে পথের ভিখারিনী করে সতীনাথকে বিয়ে করা শিলার উচিত হবে? শিবনাথবাবু সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মা চিত্রা, তোমার চিঠি পেলাম। আমি কল্পনাও করতে পারি না আমার মেয়ে এভাবে তোমার মতো নিরপরাধ মেয়ের সর্বনাশ করবে। যাই হোক, শিলাকে চিঠি দিচ্ছি। সেই দিন, সেই ডাকেই উনি শিলাকে চিঠি দিলেন। 1 সপ্তাহের মধ্যেই জবাব এলো, বাবা, আপনার কোনো অভিযোগই অস্বীকার করব না। আপনার সঙ্গে বাদ প্রতিবাদের মধ্যে যাওয়াও আমার কল্পনাতীত। শুধু বলবো, সতীনাথকে আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। সতীনাথ ডিভোর্স পেলেই আমরা বিয়ে করব। আপনার আশীর্বাদ কামনা করি। না, এই চিঠির উত্তর দিতেও
শিবনাথ বাড়ুজ্যে দেরি করলেন না। মা শিলা, তুমি যখন চরম সিদ্ধান্ত নিয়েই নিয়েছ তখন আর কিছু বলবো না। তবে তুমি জেনে রাখো, শিবনাথ বাড়ুজ্যে শুধু 2টি পুত্র ও 2টি কন্যার পিতা না, তার সন্তান সংখ্যা কয়েক হাজার, এবং তার মধ্যে তোমার মতো একটি অপরাধিনীকে হারালে আমার কোনো দুঃখ হবে না। নতুন শুভাকাঙ্ক্ষী ও ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করো, আমার কাছে নয়। চিঠির শেষে ইতি বাবা লিখলেন না, লিখলেন শিবনাথ বন্দ্যোপাধ্যায়। আজ এই রাত্রে মহকুমা হাকিম শিলা চৌধুরীর সব কথা মনে পড়ছে। মনে পড়ছে আরও একটা ঘটনা। সতীনাথকে বিয়ে করার বেশ কিছুদিন পরে শিলা অনেক সাহস সঞ্চয় করে গিয়েছেন পদ্মপুকুরের বাসায়। সেদিন ছিল রবিবার। বাইরের ঘরেই বৃদ্ধ শিবনাথবাবু কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলছিলেন। শিলা আর সতীনাথ ঘরে ঢুকে মুখে প্রণাম করতেই উনি মুখ তুলে প্রশ্ন করলেন, কাকে চাই? আজ এই রাত্রির শেষ প্রহরে চোখের জল মুছতে মুছতে শিলা চৌধুরীর মনে হলো, বাবা পাশ করে হাকিম হননি, কিন্তু অমন বিচারপতি বোধহয় বিক্রমাদিত্যের রাজত্বেও ছিল না। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সবার কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো নমস্কার।